চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোট গ্রহণ শুরু। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু অবাধ রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কাল আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার সংযম এবং আত্মরক্ষার বাজেট। উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা সরকারের। চিকিৎসা সেবা লাগামহীন খরচের খরচ। প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি। সমন্বিত পরিকল্পনা নেওয়ার দাবি। মালয়েশিয়া ইস্যুতে ৫০,০০০ কর্মী দায়ভার নিতে নারাজ বাইরা। দুষেন আব্দুর রউফ স্বপনকে। ফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং ভারতে ৬ দশকের রেকর্ড ভেঙে টানা তৃতীয়বার ক্ষমতায় মোদির বিজেপি। ঘুরে দাঁড়ালো কংগ্রেস। তৃণমূলের হাতেই পশ্চিমবঙ্গ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দলে দলে আসতে শুরু করেছেন ভোটাররা। এ ধাপে দেশের ৬০টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। এর মধ্যে কয়েকটি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, আনসার সদস্যরা। মোতায়েন করা হচ্ছে ১৭৫ প্লাটুন বিজিবি। এছাড়া র্যাব সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। সকালে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট। এর আগে মঙ্গলবার কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদিনুর পরশ। আমরা শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিবেশ কেমন চোখে পড়ছে আপনার? জি, ধন্যবাদ আপনাকে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ৩টি উপজেলা উজিরপুর, বানারীপাড়া এবং বাবুগঞ্জে আজ সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। আমরা কিন্তু বর্তমানে আছি উজিরপুরের বরাকোঠা দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এবং এই কেন্দ্রে আমরা এটা এসে যেটা জেনেছি প্রায় ২৫৯৮ ভোটার আছেন, যার মধ্যে প্রায় ১৪৭৭ জন হচ্ছেন নারী ভোটার এবং বাকি যারা আছেন তারা পুরুষ ভোটার। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু যেটা দেখা গেছে যে উৎসব মুখর পরিবেশেই আসলে ভোট কেন্দ্রে ভোটাররা আসছেন এবং নির্বিঘ্নেই আসলে ভোট দিতে পারছেন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু ৪ জন পুলিশ সদস্য এবং ১৪ জন করে আনসার সদস্য নিয়োজিত আছেন। এছাড়া এই ভোট গ্রহণ সুষ্ঠু কেন্দ্রে এই পুরো ৩টি উপজেলায় মোট ৬ প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। একই সাথে তাদের সাথে কাজ করছে কিন্তু জেলার বিভিন্ন ম্যাজিস্ট্রেটগণ। তারা আসলে ভোট গ্রহণ নির্বিঘ্ন করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। একই সাথে কিন্তু তারা ভোট কেন্দ্রের আশেপাশের যেই পরিবেশ সেটা সুষ্ঠু রাখার চেষ্টা করছে। আমরা একজন ভোটারের সাথে এখন একটু কথা বলার চেষ্টা করব যে আপনি আসলে ভোট দিলেন, ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা, পরিবেশ কেমন? না, সুস্থ হয়েছে, ভোটার সুস্থ ভোট হয়েছে, নির্বিঘ্নে ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই। যে আমরা আসলে যেটা দেখছিলাম যে একজন ভোটার আমাদেরকে কিন্তু জানালেন এই কেন্দ্রে তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং ভোট দিতে কিন্তু আসলে তাদের কোনো বিঘ্নই ঘটেনি। এবং আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে এই যে পুরুষদের চেয়ে কিন্তু নারী ভোটার কিন্তু কেন্দ্রে বেশি আসছে। এক্ষেত্রে আমরা আসলে যেটা জেনেছি যে নারীরা কিন্তু সকাল সকালে একটু মোটামুটি আসার চেষ্টা করছেন, যাতে সকাল সকাল তারা তাদের ভোটটি প্রদান করে ঘরের গৃহস্থলীর অন্যান্য যে কাজকর্ম আছে সেগুলো করতে পারে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে নারী ভোটারদের সাথে কিন্তু তাদের যে সন্তানেরা তারাও আসছে, তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে তারা এসে নির্বিঘ্নেই ভোট দিয়ে যাচ্ছে এবং ভোট প্রদানে কিন্তু কোনো সমস্যার কথা এখন পর্যন্ত আমরা কিন্তু জানিনি। এই বলা যায় যে প্রায় ১ ঘন্টা যাবত
ভোট চলছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী। ধন্যবাদ শফিক। আজ 5 জুন চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে 3টি উপজেলার 366টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। আর 3টি উপজেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর এবং সীমান্তবর্তী বিজয়নগর উপজেলা। তবে ভোট গ্রহণ 8টা থেকে শুরু হলেও এখন পর্যন্ত কিন্তু ভোটার উপস্থিতি কম। তবে কেন্দ্রের যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি যে জেলা শহরের যে মেড্ডা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 4562 জন। তো কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার যে দায়িত্ব রয়েছেন তিনি আমাকে বলেছেন সকাল থেকে থেমে থেমে ভোটাররা আসছেন। তো বেলা বাড়ার সাথে সাথে যে তার কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি বলছেন। তো নির্বাচনে 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 19 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 25 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। কোনো ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা যে রয়েছে নির্বাচনের দায়িত্বে থাকা, তিনি আমাকে জানিয়েছেন তারা এ পর্যন্ত নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় 1756 জন পুলিশ, পাশাপাশি র্যাব, বিজিবি 55 জন, রিমাইভ মিনিস্টার 3 জন, জুডিশিয়াল মিনিস্টার দায়িত্ব পালন করবেন। তো এই 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 10 লাখের মতো। তো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। তারা নির্বাচন যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন এবং কোনো যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সে তারা বিষয়টি কিন্তু নজরদারিতে রেখেছেন। এ ছিল নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। পরশ এবং শফিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। এবারে ভোটের খবরাখবর জানাতে আমরা পটুয়াখালীতে যুক্ত হচ্ছি এবং সিরাজগঞ্জেও যুক্ত হচ্ছি। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী সাইদ ইব্রাহিমের কাছে। সাইদ, ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? ধন্যবাদ জেসিকা। যেমনটা আপনি বলেছিলেন, আজ কিন্তু 5 জুন পটুয়াখালী 2টি উপজেলা রাঙ্গাবালী এবং কলাপাড়া, এই 2 উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় ব্যালটের মাধ্যমে শুরু হয়ে এই ভোট গ্রহণ একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। সকাল থেকেই গ্রাম অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সবার উপস্থিতি লক্ষ্য করা গেলেও শহর কেন্দ্রগুলোতে একেবারে ছিল ফাঁকা। এবং এছাড়া কিন্তু এই ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, যেমনটা আপনি বলেছিলেন। এবং এছাড়া কিন্তু এখানে কেউ কারো প্রভাবিত আপনার 2,92,338 জন ভোটার আছেন এবং এই 2 উপজেলায় 111টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া এই 2 উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে কিন্তু 5 জন পুলিশ সদস্য ও 17 জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া ভোট সুষ্ঠু করার জন্য মাঠে 28 জন ম্যাজিস্ট্রেট, 4 টিম র্যাব ও 7 টিম বিজিবি ও 8 টিম কোস্টগার্ড কিন্তু কাজ করতেছেন বলে আমাকে জানিয়েছেন এখানে নির্বাহী কর্মকর্তা। এছাড়া এই 2টি পৌরসভার কিন্তু একটি যেমন কলাপাড়া, যেমন 2টি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে কলাপাড়া উপজেলা গঠিত। এছাড়া এখানে পুরুষ ভোটার ছিল 1,04,372 জন এবং মহিলা ভোটার 1,01,050 জন। এছাড়া কলাপাড়াতে কিন্তু 2টি ইউনিয়ন নিয়ে, যে রাঙ্গাবালিতে 6টি ইউনিয়ন নিয়ে কিন্তু রাঙ্গাবালি উপজেলা গঠিত। এখানে মোট পুরুষ ভোটার হলো 45,761 জন এবং মহিলা ভোটার 44,939 জন ছিল ভোটার। এছাড়া এখানে কিন্তু চেয়ারম্যান পদে 3 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী। এছাড়া কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের কিন্তু উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া কিন্তু এখানে প্রশাসনের লোক বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেন, সবাই কিন্তু এখানে আছেন। এবং এছাড়া কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়, যেমন ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু অনেকে মনে করেছিল যে ভোটারদের উপস্থিতি কিন্তু কম হবে, কিন্তু তা না। এবং ভোটারদের উপস্থিতি কিন্তু যে এখানে খুব ভালোই হচ্ছে। জি, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাবো আরেক জায়গায় সায়েমের কাছে। সায়েম, আমাদেরকে জানান সেখানের সর্বশেষ।
ধন্যবাদ সাইদ। আসলে যে চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের দুটি উপজেলায়, সিরাজগঞ্জ কামারখন্দ এবং রায়গঞ্জ উপজেলায় এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন রয়েছি রায়গঞ্জ উপজেলায়। আমরা একটু দেখাতে চাই আসলে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে আসলে আমরা যতক্ষণ ধরে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরুষের তুলনায় কিন্তু আসলে নারী যে ভোটার তারা কিন্তু আসলে একটু উল্লেখজনকভাবে বেশি। যদিও সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু এখন আসলে নারী ভোটারদের দেখা যাচ্ছে আসলে ভোট কেন্দ্রে তারা ভোট প্রদান করছেন। আর এছাড়াও কিন্তু রায়গঞ্জে আমরা যে যে উপজেলায় রয়েছে সেটিতে আসলে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে কেন্দ্র রয়েছে 109টি এবং ভোট কক্ষ রয়েছে এই সম্পূর্ণ উপজেলায় 776টি। এই রায়গঞ্জ উপজেলাটি আসলে একটি কৃষি প্রধান একটি এলাকা, যে কারণে আসলে জনগণ তাদের যে প্রতিনিধি বেছে নিতে চাচ্ছেন তারা কিন্তু আসলে যারা জনগণের জন্য এবং প্রান্তিক মানুষের জন্য কাজ করেন তাদের পক্ষে আসলে তারা কথা বলছেন এবং তাদের এই জনগণের মাঝে কিন্তু তারা এই কয়েকদিন যে প্রচার প্রচারণা সেটি কিন্তু আসলে প্রান্তিক কৃষকদের এবং প্রান্তিক মানুষ এবং অন্যান্য যে উপজেলার উন্নয়নে সেই উন্নয়নের কথা বলে কিন্তু আসলে ভোট চাচ্ছেন। আমরা এই মানে ভোটার যারা সকাল থেকে আমরা যাদের সাথে কথা বলেছি তারা আসলে একটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই ভোট দিচ্ছেন। এই উপজেলায় আসলে ইভিএম এর মাধ্যমে এই প্রথম সিরাজগঞ্জে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে আসলে ইভিএম এর মাধ্যমে তারা ভোট প্রদান করে আসলে খুব আনন্দিত আর কি, যে নতুন একটি পদ্ধতিতে তারা ভোট দিচ্ছেন। আসলে কিছু বিভ্রান্তি থাকলেও ইভিএম এ সেগুলো আসলে তাৎক্ষণিক ঠিক করা হচ্ছে, সেগুলো নিয়েও আসলে যে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কাজ করেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই রায়গঞ্জ উপজেলা কিন্তু আসলে 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি ডেস্কে। আপনাদের ধন্যবাদ দর্শক। উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে বাজেটের খবর। অর্থনীতির কঠিন সময়ে সংযমী এবং আত্মরক্ষার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৩.৫ লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৬,৯০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র ৪.৫%। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা করছে সরকার। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট টানাপোড়েন আর অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির, নেই প্রত্যাশিত বিনিয়োগও। এ অবস্থার মধ্যে 2024-25 অর্থ বছরে ৩.৫ লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4%। মূল্যস্ফীতির সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরে বাজেটের আকার বাড়াতে নজর দিতে পারেনি সরকার। এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা বছর ব্যবধানে, যা বেড়েছে মাত্র 11%। এডিপির প্রায় 1200 প্রকল্পে 2,65,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। রাজস্ব আদায়ের প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটানোর জন্য বড় আকারের ঋণ পরিকল্পনা করছে সরকার। কমানো হয়েছে এনবিআর এর বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা পূরণে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। নতুন নতুন বিনিয়োগের সংযত হবার পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। বাজেট বাড়ানো মানে কি? কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। 3 বছরের প্রজেক্ট 7 বছর 8 বছর লেগে যাচ্ছে, এতে খরচ বাড়তেছে। হ্যাঁ, তারপর আমি যে রিটার্নটা পেতাম সেই রিটার্নটা পাচ্ছি না, এখানে আমার নজর দিতে হবে। বরাবরের মতো বাজেটে মোট ব্যয়ের 2/3 বেশি যাচ্ছে অউৎপাদনশীল খাতে।
4,69,000 বেতন ভাতা এবং ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে, সুদ মেটাতে 1,13,500 কোটি টাকা উন্নয়নমুখী বিনিয়োগে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নে তদারকির প্রয়োজন বলে মনে করছেন এ অর্থনীতিবিদ। সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল, উন্নয়নের যত রকম কার্যক্রম সবচেয়ে বাস্তবায়ন হয় না, কারণ সক্ষমতার অভাব আছে, যারা বাস্তবায়ন করে তাদের সততার অভাব আছে, তাদের নিষ্ঠার অভাব আছে, আর সর্বোপরি আপনার তাদের কাজগুলো মনিটর করার, তাদের কোনো পরিবীক্ষণ করার এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়ার কোনো বিষয় নাই। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। টাকার অঙ্কে যা 2,55,000 কোটি টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেশের সরকারি হাসপাতালে অবকাঠামো থাকলেও সুযোগ নেই অধিকাংশ টেস্টের। জনবলের ঘাটতি, যন্ত্রপাতি না থাকায় দীর্ঘ ভোগান্তি সাধারণ মানুষের। চিকিৎসা নিতে গিয়ে ব্যক্তির পকেট থেকে খরচ হয় অন্তত 74%, অথচ প্রতি বছর বাজেটের 4 ভাগের 1 ভাগই ফেরত যায়। এই অবস্থায় স্বাস্থ্য খাতে সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। কম খরচে রোগ নির্ণয়ের জন্য সরকারি হাসপাতালে ছোটেন রোগীরা, তবে লিস্টে থাকলেও বাস্তবে অধিকাংশ টেস্টই হয় না সরকারি হাসপাতালে। বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যান তারা, আর এজন্য গুনতে হয় কয়েক গুণ অর্থ। তথ্য বলছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় প্রায় 70% নেই সরকারি হাসপাতালে। জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রিএজেন্ট সংকট প্রতিদিনের। এতে চিকিৎসা সেবা নিতে 100 টাকায় 74 টাকায় ব্যয় হয় ব্যক্তির পকেট থেকে, অথচ 2023-24 অর্থ বছরে 40% অর্থ খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগের বছরের চিত্র প্রায় একই রকম। যে আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিজ, আমাদের যে জায়গাগুলোতে ঘাটতি আছে এবং যে হিউম্যান রিসোর্সের যে ঘাটতি এগুলো আছে, রিএজেন্টের যে ঘাটতিগুলো আছে, সেই জায়গাগুলো যদি আমরা করতে পারতাম তাহলে তো আমাদের একদিকে বাজেটও বাড়তো, মানে সুবিধাটাও পাতাম। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে 1000-এর বেশি আসন বৃদ্ধি হলেও বাড়ানো হয়নি শিক্ষক সংখ্যা। এখনো ফাঁকা প্রায় অর্ধেক আসন। এই অবস্থায় হোঁচট খাচ্ছে দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা। সরকারি খাতে ব্যয়ভীতি ও প্রশাসকদের অদক্ষতায় বড় বাধা বলছেন বিশেষজ্ঞরা। না আছে পড়াশোনা দেওয়ার করানোর উপযুক্ত শিক্ষক, না আছে সঠিক জনবল যারা মেডিকেল ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার পথে ধীরে ধীরে প্রশিক্ষিত করবে। শুধু মেডিকেল কলেজ তৈরি করে নামে মাত্র পড়াশোনা করে চিকিৎসক তৈরি করা উচিত না। বর্তমানে মানুষের মৃত্যুর 70% হচ্ছে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে। এসব রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসায় দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে অধিকাংশ পরিবার। ক্যান্সার চিকিৎসার মতো খরচ যোগানোর মতো অবস্থা 90% নাই আমাদের দেশের মানুষের। আবার বড় বড় হাসপাতাল যেগুলি হচ্ছে একদম 5 স্টার হোটেলের মতো বা ওইরকম কর্পোরেট হাসপাতাল, সেগুলিতে 5% বেশি মানুষ এই হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার তাদের সামর্থ্য নাই। হিউম্যান অ্যাসেট, এরা তো লাইবিলিটি না, এটা অ্যাসেট হিসাবে তো সে যদি সুস্থ মানুষ হিসাবে জীবিত থাকে তখন সে যে কাজ করবে দেশের জন্য, সেক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন দেশের উন্নতিতে কাজে লাগবে। সুতরাং তার স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ইউ আর নো হোয়ার। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন জনগণের কাজে লাগে না এমন সব প্রকল্প বাদ দেওয়া হবে এবার। সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো যেন আমি অর্থ বছরে টাকাটা আমি শেষ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোনো বড় প্রকল্প হাতে নিলে সেখানে ভাগ বসান প্রভাবশালীরা, তৈরি হয় বড় দুর্নীতির সুযোগ, আর এজন্যই বড় অঙ্কের প্রকল্প নিতে ভয় পান হাসপাতাল পরিচালকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সবুজ ও জলবায়ু সহনশীল বাজেট চান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এবারের বাজেট থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে বলেও জানান তিনি। আর পরিবেশ ও জলবায়ু খাতে বাজেট বৃদ্ধি করার জোর দাবি জানান বিশেষজ্ঞরা। এমনকি পরিবেশ দূষণের সাথে জড়িত প্রভাবশালী প্রতিষ্ঠানকে উচ্চ করের আওতায় আনারও পরামর্শ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রেকর্ড তাপদাহ এবছর জানান দিয়ে গেছে আগামীর পৃথিবী কতটা হুমকিতে।
যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের কথা বিশ্ববাসী জানত, সেই রূপ যেন ফিকে হয়ে যাচ্ছে পরিবেশ দূষণের কবজায়। উন্নয়ন অবকাঠামোর নামে বৃক্ষ নিধন, নদীনালা খালবিল দখল করে ভবন নির্মাণ, প্লাস্টিক ব্যবহার করে মাটি দূষণ, ফিটনেসবিহীন গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া এবং বর্জ্য অব্যবস্থাপনায় নাজেহাল দেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কতটা গুরুত্ব পাবে তা নিয়ে চলছে আলোচনা। তবে বিশেষজ্ঞদের দাবি, এবারের বাজেট যেন হয় পরিবেশ বান্ধব। পরিবেশ মন্ত্রণালয় যদি বলেন তাহলে আমি বলবো সেটা তাকে যেটা মিনিমাম 4 থেকে 5% অর্থ তাকে বরাদ্দ, মিনিমাম আমি বললাম, এটা 10% হলে ভালো হয়। প্রকৃতি বান্ধব যদি বলেন তাহলে 100% প্রকৃতি বান্ধব বরাদ্দ দেওয়া উচিত। এই খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণে জড়িত প্রভাবশালী প্রতিষ্ঠানকে উচ্চ করের আওতায় আনার পরামর্শ তাদের। প্রকৃতি বান্ধব বা সবুজ ব্রিকফিল্ড তৈরি করতেছে তাদেরকে ইনসেন্টিভ দেন, ব্লকেট তৈরি করতে তাদেরকে ইনসেন্টিভ দেন। আর যারা এই মাটির টপসয়েল ইউজ করে গাছ পুরায়া করতেছে তাদেরকে আপনি 100% না 200, 300, 400% ট্যাক্স বসায় দেন আপনি। মানুষ যতক্ষণ পর্যন্ত পকেট থেকে টাকা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার বিহেভিয়ার চেঞ্জ করে না। সবুজ ও জলবায়ু সহনশীল বাজেট চান পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও। বাজেটের সুফলতা নিশ্চিতের জোর দাবিও এই মন্ত্রীর। যেই পরিমাণ অর্থায়ন আমাদের আছে বা থাকবে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করি। যারা সবচেয়ে বেশি এই অর্থায়নের সুফলটা পাওয়ার কথা তারা কতটুকু পাচ্ছে এটা কিন্তু আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। 23-24 অর্থ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাদ্দ পায় 1639 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাবার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। প্রভাবশালী মন্ত্রী এমপিদের সিন্ডিকেট 12,000 কোটি টাকা হাতিয়ে নিলেও পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বায়রা। ফের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। প্রবাসীদের শ্রমে ঘামে আসে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা থেকে প্রতি মাসেই বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার যোগান দেন অভিবাসী কর্মীরা। তবে ভাগ্য উন্নয়নে বিদেশগামী অভিবাসী কর্মীদের সঙ্গে এমন প্রতারণার খবরে তোলপাড় চলছে দেশ জুড়ে। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। 12,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বায়রা। তিনি বলেছেন যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা না দিতে বায়রা ফেরত দিবে। কোথা থেকে বায়রা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলেন? সিন্ডিকেটের 100 সদস্যকে ফেরত দিতে হবে। এই দায় কি 2200 সদস্যকে এই দায় নিবে? কোনোভাবেই নিবে না। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে সাবেক মহাসচিব আব্দুর রউফ স্বপনকে দায়ী করছেন বায়রার নেতারা। আমার টাকা আপনার টাকা, যে সিন্ডিকেট করতে সকলকে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আজকে স্বপন সাহেব যদি 9,000 কোটি টাকা বাড়ায় তাহলে ক্ষতিপূরণ দিতে অসুবিধা কোথায়? তার বাপের টাকা না হইলে আমাদের টাকা, অভিবাসী শ্রমিকদের টাকা, তাকে সেই টাকা থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা তাকে বাধ্য করবেন। আরেকটা কথা, আমাদের সরকার যদি এই 40-50,000 শ্রমিককে বাড়াতে না পারে, আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা মালয়েশিয়ান হাইকোর্ট বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট বলেন, বাংলাদেশের কোর্ট বলেন, আমরা সরকারকে বাধ্য করব এই 40-50,000 শ্রমিক দিতে। সপ্তাহ খানেক ধরেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে যে সময় ফাইল এসেছে আমরা সেই ফাইলগুলা মন্ত্রণালয়ের সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেট ভেঙে না দিলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে শ্রমবাজার হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের 1 সপ্তাহ পরও ভোলায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। চরম ভোগান্তিতে মানুষ, সমাধান নেই কর্তৃপক্ষের কাছে। এবারে লোকসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতের 543 আসনের লোকসভায় 291 আসনই জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর গেলবারের চেয়ে প্রায় 150 আসন বেশি পেয়ে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা জিতেছে 233 আসনে।
বিজয় ভাষণে মোদি বলেছেন 6 দশক পর ভারতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। বলেন জনগণ তাদের উপর আস্থা রেখেছে। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজেপির সদর দপ্তরে হাজির হন নরেন্দ্র মোদি। শত শত নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় তাকে অভ্যর্থনা জানান। দলটির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনাথ সিং সহ আরও শীর্ষ পর্যায়ের নেতাদের মোদির সঙ্গে দেখা যায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোটের দিকেই তাকিয়ে থাকতে হয় মোদিকে। ভাষণের শুরুতেই জোটের নেতাকর্মীদের প্রশংসা করে তৃতীয়বারের মতো জোটের বিজয়ের দাবি করেন তিনি। তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট, এর জন্য দেশের জনগণের কৃতিত্ব দাবি করেন নরেন্দ্র মোদি। দীর্ঘক্ষণের বক্তৃতায় এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জয় বলে মন্তব্য করেন মোদি। भारत माता की, भारत माता की, भारत माता की जय जगन्नाथ, जय जगन्नाथ। आपका ये स्नेह। এর আগে সামাজিক মাধ্যম এক্সে এনডিএ জোটের বিজয়ের দাবি করেন নরেন্দ্র মোদি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। বলেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। এদিকে বিজেপিকে কাঁপিয়ে দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দলটিও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের পথেই হাঁটতে যাচ্ছে এমন আভাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। कल हमारा अलायंस डिसाइड करेगा। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের এক সপ্তাহ পরও ভোলায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এতে একদিকে বেড়েছে মানুষের দুর্ভোগ, অন্যদিকে ব্যাহত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষার্থীদের লেখাপড়া। কবে স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় বিদ্যুৎ বিভাগও। সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে ফরজানা ইসলামের রিপোর্ট। ভোলার উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমাল চালিয়েছে ব্যাপক তাণ্ডব, যার ক্ষতচিহ্ন রয়ে গেছে এখনো। 7 দিন ধরে অন্ধকারে ডুবে আছে ভোলার 5 উপজেলার অন্তত 10 থেকে 15টি গ্রাম। ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরোপুরি বিচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা বিদ্যুৎ সেবা। তীব্র গরমে বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে আমাকে দিকে কোনো কারেন্ট বিদ্যুৎ আসছে না। ফ্রিজের মাছ মাংস সব ফালাই দিছি, আমরা চলতে খুব কষ্ট পাই, গাড়ি ঘোড়া অটো সাজাতে পারি না, সব বন্ধ। আমাকে ছেলে সন্তান লেখাপড়া করাতে পারি না, তারপর ঘরে বাতি আলো কিছুই নেই। ময় মুরব্বীরা অনেক কষ্টে আছে, অসুস্থ লোকেরা কষ্টে আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারতেছে না। বিদ্যুৎ সেবা সরবরাহ রাখতে চেষ্টা চলছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক বলছেন দ্রুত বিদ্যুৎ সেবা চালুর বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই আমাদের সমন্বয় সভার মাধ্যমেও তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে দ্রুত জনগণের মাঝে বিদ্যুৎ লাইন সংযোগ সংস্কার করে দ্রুত মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সে অনুযায়ী তারা কাজ করছে। ঘূর্ণিঝড়ে জেলার 6 উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির 42টি ট্রান্সফরমার ও অসংখ্য খুঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা টাকার অঙ্কে 1,55 লাখ। জেলায় মোট গ্রাহক সংখ্যা 4 লাখের বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বিশ্বকাপের রাতে মুখোমুখি হবে ভারত আয়ারল্যান্ড। ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, নেপালের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের বামন্দি গরুর হাট। এই হাটের সুনাম দেশ জুড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছেন হাটে। সপ্তাহে 2 দিন এই হাটে প্রায় 3000 গরু কেনা বেচা হয়, যার বাজার মূল্য আনুমানিক 40 থেকে 50 কোটি টাকা। সহকর্মী মীর শিশিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলার 100 বছরের ঐতিহ্য বামন্দি পশুর হাট। প্রতিবারের মতো এবারও জমে উঠতে শুরু করেছে হাটটি। মেহেরপুর জেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকেও গরুর খামারিরা পশু নিয়ে আসেন এখানে।
অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি হলেও চাহিদা বেশি থাকায় লাভের আশা দেখছেন জেলার বাহির থেকে আসা ব্যাপারীরা। তবে ঢাকার হাটে এসব গরু বিক্রি করে বেশি লাভবান হবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা হয় নাই। গত অন্যান্য বছরের থেকে এবছরে 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা গরুর দাম বেশি। 7-8টা গরু কিনবো, সিকিউরিটি ভালো, অ্যাভেলেবেল গরু পাওয়া যায়, আমরা পর্দা পাই আমরা এখান থেকে নিয়ে যাই আরেক জায়গায় বিক্রি করে লাভবান হতে পারি। 3 মণ গরুর দামই প্রায় 1,20,000 বলছে, 15-20 এরকম দাম হয়েছে। ঈদের বাজারে দাম একটু বেশি। খাবারের দাম তুলনায় অনেক মার খেয়ে যাচ্ছে আমরা চাষিরা, ব্যাপারীরা। হাট ইজারাদাররা জানিয়েছেন প্রতি হাটে এখানে 5 থেকে 6 হাজার গরু নিয়ে আসেন বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিরা। ছোট কোরবানির গরু বিক্রি হয় 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত, আর বড় গরুগুলো দাম হাঁকানো হয় 2 লাখ থেকে 8 লাখ টাকা। সেই হিসাবে প্রতি হাটে 40 থেকে 50 কোটি টাকার গরু কেনা বেচা হয়। প্রতিটা এরিয়া থেকে এখানে ব্যাপারী আসে এবং এখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়। 3 থেকে 3,500 পর্যন্ত গরু আমদানি হয়। এখন 4,000 পর্যন্ত হবে কুরবানির সময়। এখানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত গরু একটা গরু বিক্রি হয়। সুযোগ সুবিধা অনেক কিছু হাট মালিক দিয়েছে। গরু আল্লাহর মতো বেচাকেনা খারাপ না, ভালো। বামন্দি পশুর হাট খামারি বান্ধব করতে সেখানে ভেটেরিনারি মেডিকেল টিম সবসময় থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছর আমরা কোরবানির সময় হাটে একটা মেডিকেল টিম রাখি। এবারও আমরা প্রত্যেকটা হাটে আমরা চাই যে একটা অন্ততপক্ষে মেডিকেল ভেটেরিনারি টিমের জন্য একটা আলাদা স্টল যেন বরাদ্দ রাখা হয় এবং আমরা সেটা চেষ্টা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লাখ পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।